বাংলাদেশ ভারতের থেকে নিজেদের ব্যবসায়িক সম্পর্ককে সম্পূর্ণভাবে ভেঙে দেওয়ার জন্য নিজেরাই প্রথম পদক্ষেপ নিয়ে ফেলেছে। এছাড়াও ভারতের আগে পেছনে ঘোরা বাংলাদেশ এখন ভারতের সাথেই চালাকি দেখানোর চেষ্টা করছে। এতদিন পর্যন্ত বাংলাদেশের যে গ্লোবাল টেক্সটাইল এক্সপোর্ট ছিল সেটা ভারতের মাধ্যমে করা হতো, কিন্তু এখন বাংলাদেশ ভারতের সঙ্গে চালাকি করার চেষ্টা করছে। এর সাথেই তারা অ্যানাউন্সমেন্ট করেছে যে তাদের অন্যান্য দেশে যে টেক্সটাইল প্রোডাক্টের এক্সপোর্ট হবে সেটা ভারত নয় বরং মালদ্বীপের সাহায্যে করা হবে। তো এখন বাংলাদেশ নতুন কোন রাস্তার ব্যবহার করবে এবং সেই রাস্তার মাধ্যমে বাংলাদেশ অন্যান্য দেশে কোন কোন জিনিস এক্সপোর্ট করতে চলেছে আর তার জন্য ভারতের ওপর কি কি ইম্প্যাক্ট পড়বে এই সবকিছুই আমরা আজকের এই ভিডিওতে ডিসকাস করব। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। আসলে দেখতে গেলে বাংলাদেশ বিজনেসের বিষয়ে যদিও একটা ছোটখাটো দেশ, কিন্তু টেক্সটাইল প্রোডাকশনের বিষয়ে বাংলাদেশকে টপ এক্সপোর্টার দেশের মধ্যে নির্বাচন করা হয়ে থাকে। এমনকি তাদের যে অর্থ ব্যবস্থা রয়েছে সেটাও সম্পূর্ণভাবে এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট রয়েছে। যদিও বাংলাদেশ টেক্সটাইল প্রোডাকশন এবং কাপড় রপ্তানির বিষয়ে যথেষ্ট আগে রয়েছে, কিন্তু বাংলাদেশের কাছে এয়ারপোর্টের মতো এত উন্নত সুবিধা নেই যা থেকে তারা গ্লোবাল মার্কেটের ব্যবহার করে এক্সপোর্ট করতে পারে। যার জন্য এতদিন পর্যন্ত এটা হয়ে এসছে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যে টেক্সটাইল এক্সপোর্ট করা হতো সেটা ভারতের মাধ্যমে করা হতো। কারণ আপনি যদি এই ম্যাপটা দেখেন তো লক্ষ্য করুন, এখানে রয়েছে বাংলাদেশ এবং এইদিকে রয়েছে আমাদের ভারত। এতদিন পর্যন্ত বাংলাদেশের যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকে ডিরেক্টলি ট্রান্সপোর্টের সাহায্যে ভারতে আনা হতো এবং তারপর ইন্ডিয়ান এয়ারপোর্টের ফ্যাসিলিটি ব্যবহার করে এয়ারলাইন্স এর মাধ্যমে ভারতের বন্দরগুলোর সাহায্যে শিপিং এর মাধ্যমে মিডল ইস্ট এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সঙ্গে সঙ্গে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এক্সপোর্ট করা হতো। কিন্তু এখানে বাংলাদেশের কথা হলো তাদের যে সমস্ত উৎপন্ন জিনিসপত্র হবে সেগুলোকে এক্সপোর্ট করার জন্য তারা ভারতের ওপর নির্ভরশীল থাকবে না এবং এই সমস্ত টেক্সটাইলকে এক্সপোর্ট করার জন্য নতুন রাস্তার ব্যবহার করবে, যেখানে এদের যে সমস্ত জিনিসপত্র থাকবে সেগুলোকে প্রথমে মালদ্বীপে সামুদ্রিক জাহাজে করে পাঠানো হবে এবং তারপর সেগুলোকে বড় বড় কার্গো ভেসেলে লোড করে ইউরোপীয় এবং মিডল ইস্টের দেশগুলোর সাথে সাথে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও সাপ্লাই করা হবে। যদিও বাংলাদেশের দ্বারা গ্রহণ করা এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য আগের তুলনায় বেশি লোকসান সম্পন্ন, কিন্তু তার সাথে সাথেই বাংলাদেশের দ্বারা গ্রহণ করা এই সিদ্ধান্ত ভারতের ওপরও যথেষ্ট নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে। সবার প্রথমে এই বিষয়টা বলা হচ্ছে যে এর সরাসরি প্রভাব ইন্ডিয়ান এয়ারপোর্ট এবং বন্দরগুলো থেকে হওয়া ইনকামের ওপর পড়বে, যেটা বাংলাদেশের জিনিসপত্রকে বিদেশে এক্সপোর্ট করা থেকে আসতো। এবং এই বিষয়টা আপনার জানাই রয়েছে যে ভারতের এয়ারলাইন্স সার্ভিস যেটা রয়েছে সেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড সম্পূর্ণভাবে সিকিউর, যার জন্য বাংলাদেশের বেশিরভাগ জিনিসপত্রের রপ্তানি ইউরোপ এবং মিডল ইস্টের দেশগুলোতে হতো, সেগুলোকে এয়ারপোর্টের মাধ্যমে এক্সপোর্ট করা হতো। কারণ কাপড়ের ডিমান্ড বেশি হওয়ার কারণে এর সাপ্লাই যথেষ্ট কম সময়ে করতে হতো, কিন্তু যদি সামুদ্রিক রাস্তার ব্যবহার করা হতো তাহলে তাতে অনেক বেশি সময় লেগে যেত। অন্যদিকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল প্রোডাকশন কান্ট্রি। এছাড়াও ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যে টেক্সটাইলকে একটা লাভদায়ক গুডস বলে মনে করা হয়ে থাকে। তো এই কারণের জন্য জিনিসপত্রকে অন্যান্য দেশেতে পৌঁছানোর জন্য বাংলাদেশ ইন্ডিয়ান এয়ারপোর্টের ব্যবহার করত, যাতে জিনিসপত্র দ্রুত পৌঁছানো যেতে পারে, যা থেকে বাংলাদেশ এতদিন পর্যন্ত ভারতের ওপর ইনকামের অনেক বড় মাধ্যম হয়েছিল। যদিও এখানে বাংলাদেশের নতুন পদক্ষেপের কারণে ভারতের কিছুটা ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এখানে প্রশ্ন এটা আসে যে মালদ্বীপের মতো ছোট্ট একটা দেশ বাংলাদেশি টেক্সটাইলের বড় লেভেলের অর্ডারকে কিভাবে পূরণ করবে। তো এর জন্য আপনাদের বলে রাখি, এই বছর মার্চ মাসে মালদ্বীপের এয়ারপোর্ট কোম্পানি C2 এয়ার কার্গো ট্রান্সশিপমেন্ট নামের একটা সার্ভিস শুরু করেছিল। এতে মালদ্বীপের এয়ারপোর্ট কোম্পানি বিশ্বের সব দেশকে বলেছে যে যদি আপনাদের কোনো জিনিসপত্রকে গ্লোবাল মার্কেটে এক্সপোর্ট করতে হয় তাহলে আপনারা আমাদের কার্গো শিপের মাধ্যমে পাঠিয়ে দিন এবং তারপর আমরা আমাদের এয়ারপোর্টের এয়ারলাইন্সের মাধ্যমে গ্লোবাল মার্কেট পর্যন্ত সেগুলোকে পৌঁছে দেব। যদিও মালদ্বীপ এয়ারপোর্টের দ্বারা এই সার্ভিসকে শুরু করেছে বেশি দিন হয়নি, কিন্তু এরা আশেপাশের প্রতিবেশী দেশগুলোর থেকে অর্ডার পেতে শুরুও করে দিয়েছে। আর এরা সবার প্রথমে যে অর্ডার পেয়েছে সেটাও বাংলাদেশের পক্ষ থেকেই পেয়েছিল, কারণ বাংলা
বাংলাদেশ মে মাসে মালদ্বীপে নিজেদের গার্মেন্ট এবং টেক্সটাইল প্রোডাক্টকে পাঠিয়েছিল, যেগুলোকে মালদ্বীপের এয়ারলাইন্স কোম্পানি বাংলাদেশে জিনিসপত্রকে জার্মানি পর্যন্ত পৌঁছে দিয়েছিল। এবং আপনিও এই বিষয়টা জেনে আশ্চর্য হবেন যে মালদ্বীপ দ্বারা শুরু করা এই সার্ভিস এখনো পর্যন্ত 6 মাসও কমপ্লিট করেনি, তবু এদের এয়ারপোর্টে বড় বড় কোম্পানিগুলো যেমন কাতার এয়ারলাইন্স, তুর্কি এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স এরকম কিছু কোম্পানি রয়েছে, নিজেদের প্লেনের মাধ্যমে মালদ্বীপে পৌঁছানো জিনিসপত্রকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ করছে। কিন্তু এখানে এটা বোঝা অতি প্রয়োজনীয় যে বাংলাদেশ এত বড় পদক্ষেপ কেন গ্রহণ করছে এবং তারা ভারতের মাধ্যমে হওয়া টেক্সটাইলের শিপমেন্টকে মালদ্বীপের দিকে ঘোরানোর সিদ্ধান্ত কেন গ্রহণ করেছে। তাহলে এর জন্য আপনাদের বলে রাখি, এই সময়ে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বড় টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট এক্সপোর্টার দেশ এবং তাদের ওভারঅল টেক্সটাইল এক্সপোর্টকে যদি দেখা হয় তাহলে 2022-23 সালে গত বছরের তুলনায় যথেষ্ট বেশি ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া গেছিল। কিন্তু এই বছর ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 বাংলাদেশের টেক্সটাইল এক্সপোর্টে যথেষ্ট কমতি লক্ষ্য করা গেছে। আর এখানে বাংলাদেশের কথা হলো এক্সপোর্টের কন্ট্রোল ভারতের হাতে রয়েছে, এই জন্য গার্মেন্ট অ্যান্ড টেক্সটাইলের রপ্তানিতে কমতি লক্ষ্য করা গেছে। কিন্তু আপনাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই, শুরুর দিকে মালদ্বীপের সাহায্যে শিপমেন্ট যদিও এটা বাংলাদেশের জন্য সুবিধাজনক মনে হলেও এটা ওভারঅল বাংলাদেশের জন্য অনেক বেশি ব্যয়বহুল হবে, কারণ প্রথমত মালদ্বীপের দূরত্ব অনেকটা বেশি হওয়ার কারণে তাদেরকে সামুদ্রিক জাহাজে করে গার্মেন্ট নিয়ে যেতে হবে ও তারপর মালদ্বীপ থেকে অন্যান্য দেশে জিনিসপত্রকে রপ্তানি করা হবে। তো এর থেকে ওভারঅল দূরত্ব অনেক বেশি হয়ে যায়। কিন্তু অন্যদিকে ভারতের ক্ষেত্রে এমনটা নয়, আর ভারতে বাংলাদেশের থেকে গার্মেন্ট ডিরেক্টলি ট্রান্সপোর্টের মাধ্যমে চলে আসতো এবং তারপর সময় অনুযায়ী অন্যান্য দেশে ডেলিভার করে দেওয়া হতো, কারণ গার্মেন্ট এক ধরনের পেরিসেবল গুড যাকে সময় অনুযায়ী পৌঁছানো অতি আবশ্যিক, নয়তো দেরি হওয়ার কারণে এর ডিমান্ড কমে যায়। যদিও এই সবকিছু থেকে একটা বিষয় ক্লিয়ার যে বাংলাদেশ ভারতকে নতুন সিদ্ধান্তের জন্য তাই কারণ দেখাক না কেন, কিন্তু এর রিজন পরিষ্কার যে বাংলাদেশ ভারতের সঙ্গে নিজেদের বাণিজ্যিক সম্পর্ককে ভাঙতে চায় এবং এই বিষয়টা গত কিছু মাসেই কনফার্ম হয়ে গেছে। তো এখন আপনাদের বাংলাদেশের এমন সিদ্ধান্তের জন্য কি মতামত রয়েছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।